কিছু কিছু মানুষ আছেন যারা সহজাত শিল্পী, কোনো ছকে বাঁধা নিয়মে নয়। তাঁরা গান করেন, ছবি আঁকেন, বাদ্যযন্ত্র বাজান মনের তাগিদে, হৃদয়ের টানে, জগৎ ও জীবনের প্রতি দায় পূরণের অভিলাষে। প্রচলিত ধারার বাইরে থেকে নিজস্ব ভাবনা ও পদ্ধতিতে শিল্পের চর্চা করেন তাঁরা। জীবন আর শিল্পের সীমারেখাকে একাকার করে দেওয়া এইসব অপ্রাতিষ্ঠানিক শিল্পীর পরিবেশনায় চ্যানেল আয়ের অনুষ্ঠান অচেনা মাইক্রোফোন। আমরা তো সবাই আসলে শিল্পী হয়ে ওঠার পথে হাঁটি, হয়তোবা ওই শিল্পী হয়ে কখনো উঠতে পারি না, কিন্তু শিল্পের অনেক বহু মাত্রিক প্রতিভার একজন মানুষ। সে যেমন একজন ফিল্ম ডিরেক্টর, সে চিত্রশিল্পী, সে ছবি আঁকে, তারা ইন্টেরিয়র করে, লিন্টর আর্ট ডিরেকশন করে, প্রোডাকশন ডিজাইন করে, গ্রাফিক্স ডিজাইন করে, পোস্টার ডিজাইন করে, মানে অনেক কিছু করে। আসলে এক কথায় যদি বলতে হয়, লিটন কর হচ্ছে একটা প্যাকেজ। উনি আসলে এত ধরনের গ্রাফিক ডিজাইন করেছেন এবং যখনই করেছেন আমাদের দেশের অনেক ধরনের প্রথা কিন্তু উনি ভেঙেছেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। একটা সিনেমা বানাতে গেলে একজন মানে ডিরেক্টরের যা যা থাকা দরকার ওর কিন্তু সব কিছু আছে। কিন্তু উনি যখন শেষ পর্যন্ত ফিল্মও বানালেন, আমি আসলে অবাক হইনি। আমি অবাক হইনি এই কারণে যে লিটনদার আসলে আর্ট ব্যাপারটা নিয়েই খুব গভীরের এক ধরনের অন্তর্দৃষ্টি আছে। আমি পড়েছি পেন্টিংসে, সো ওই সময়টুকু আসলে খুবই ডেডিকেটেডলি ছিলাম পেন্টিংসের জন্যই। হ্যাঁ, এবং তারপরে ওইখান থেকে আস্তে আস্তে যেটা শুরু হলো যে তখন আসলে আলিয়াস ফসিসে যাওয়া শুরু হলো চিটংয়ে, এবং ওইখানে আসলে বিদেশি যে ফরেন ছবিগুলো আসতো সিনেমা, তো সেগুলো দেখতে দেখতে একটা সময় দেখা মানে মাথার মধ্যে পোকা ঢুকলো যে আসলে সিনেমাটাই তো মূল, মানে অনেক বড় ক্যানভাস। সো আমার তো নিশ্চয়ই কিছু বলবার আছে বা আমি বলতে চাই, সেই কারণে আমি আসলে আর্ট ফর্মে পড়ালেখা করেছি বা পড়তে চেয়েছি, বা আমার ছোটোবেলার থেকেই এক ধরনের মানে চিন্তা করার এক ধরনের মানসিকতা ছিল। সো ওইখান থেকে ওই সিনেমাগুলো দেখার পর তখন সিনেমা প্রতি এক ধরনের প্যাশন তৈরি হলো। তখন যেটা করলাম, সিনেমা বোঝার জন্য বা সিনেমাকে আরও কীভাবে রিডিং করতে পারি, সেই জায়গা থেকে ওই আমাদের সময় তো আর গুগল বা এইসব ছিল না। তো যেটা তখন হলো যে আসলে আমি থিয়েটারে ঢুকলাম, যে আমাকে ব্লকিং বুঝতে হবে, অ্যাক্টরকে কীভাবে ব্রিফ করতে হয় এগুলো বুঝতে হবে। সো 5 বছর আমি থিয়েটার করেছি তির্যক নাট্য দলের সাথে। আহমদ ইকবাল হায়দার ওটার লিডার ছিলেন। এবং এরপরে আসলে আমি যখন লেখাপড়া শেষ করি পেন্টিংসে, তখন আমি আসলে একটা এজেন্সি করি চিটংয়ে, ওটার নাম ছিল শেড, মানে ছায়া। সো আমার সাথে আরেকজন বন্ধু ছিল। সো আমাদের ওই সময়ে খুব রেনোয়ান কিছু ক্লায়েন্ট ছিল ওই এজেন্সিতে, কিন্তু আমাদের খুবই ভালোই মানে কাজকর্ম হচ্ছিল ওই অর্থে। চিটং শহরে বসে একটা এজেন্সি চালানো, ওই সময় চিটং শহরে ওই অর্থে এজেন্সি ওই অর্থে ছিল না, সবাই আসলে অ্যাড ফার্ম বা ডিজাইন হাউস ছিল। কিন্তু আমি বোধহয় প্রথম যেটা আমরা চেষ্টা করছিলাম যে ব্র্যান্ডিং নিয়ে কাজ করা। সো অ্যান্ড দেন ওখান থেকে যেহেতু সিনেমার পোকা ছিল, ওই কারণে আসলে ঢাকায় আসা। তো আমার পিড়াপিড়িতে আসলে আইসিইউটা করা, এবং আইসিইউতে আমি একাই অভিনয় করেছি, ওখানে সলো পারফরমেন্স ছিল, কোনো ডায়লগ ছিল না। তো ওইখানে কাজ করতে গিয়ে যেটা আমার মনে হয়েছে যে আমি তো অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, তো সেই জায়গা থেকে লিটন কর আসলে অনেক বেশি মানে খুঁতখুঁতে বলবো। সে আসলে একটা, আমি অনেকবার ইন্টারভিউতে বলেছি, যখন আইসিইউ মানে রিলিজ হয়েছে, আইসিইউ যখন অনেক জায়গায় দেখানো হয়েছে, তখন আমি অনেক ইন্টারভিউতে বলেছি, আবারও বলছি, একটা পায়ের শট আছে ওখানে, এবং সারা রাত ধরে আমি ওই পায়ের শটই দিয়েছি। না, আসলে বিষয়টা একদমই ওভাবে বুঝিয়েও নাই। হ্যাঁ, বুঝিয়ে নেওয়া হচ্ছে, এটা হয় না যে আর্টের এক ধরনের পাগলামি থাকে। আমি মনে করি আমরা যত মানুষ পৃথিবীতে আছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে আর্টিস্ট। যে অ্যাচিভমেন্ট সে আমাকে এনে দিয়েছে এই আইসিইউতে, এবং আসলেই তো একটা অভিনেত্রী জীবনে একটা শর্ট ফিল্মের সলো পারফরমেন্স করা, এবং আমি একটা পুরস্কারও পেয়েছি, ও তো পেয়েছে, আমিও পেয়েছি। আমরা যে অর্থে সাধারণ বলি, আসলে সাধারণ বলে কোনো মানুষ হয় না, মানুষ মানেই অসাধারণ, কারণ প্রতিটা মানুষই চেঞ্জ করতে পারে। হ্যাঁ, এভরিবডি হ্যাভ দিস কাইন্ড অফ এনার্জি। মানে ইনকাম দিয়ে এখানে আসলে সাধারণ অসাধারণ এসব ভাবা হয় এই সোসাইটিতে। সো সেই জায়গা থেকে আমি যদি বলি যে ডেলি বেতনে কাজ করে, তার বাসাও যে বেডশিটটা থাকে, যে বেড কভারটা থাকে, সেটা দিয়েও সে কিন্তু এক ধরনের গুছিয়ে রাখে। সো
ডেসকল সেও কিন্তু আর্টিস্ট, সে আসলে জিনিসটাকে সুন্দর করে রাখছে। তো আর্ট মানে তো আসলে সুন্দরের চর্চা। এবং যারাই দেখেছে, বিশেষ করে যখন আমরা ঢাকা গ্যালারিতে শো হয়েছে, বাংলাদেশের প্রখ্যাত মানুষজন এসেছেন, জয়া আহসান থেকে শুরু করে মামুনুর রশিদ, গাজী রাকায়েত, ইরেশ জাকের, মানে সবাই। আমি যেহেতু ওনার অনেক আগের কাজগুলো ফলো করেছি, আমার খুবই মজা লাগে যে উনি যখন আর্ট কলেজে ছিলেন, আমি দেখেছি, আমার নিজের চোখেই দেখা এগুলো, উনি মোস্টলি টেম্পারাতে কাজ করতেন। ওই চর্চাটা আমি আরও বড় সেন্সে করার জন্যে ওই সময় মাথায় কিন্তু টাকা ছিল না, বিকজ টাকা ইনকাম হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে না আমি তো এটা করবো না। আসলে হয় না যে আমি শুধুমাত্র এটাই করবো নাকি, মানে আমি আরও অনেক কিছু করব। তো ওইটা চিন্তা করেই কিন্তু চলে আসা সিনেমার জন্য। এবং তারপরে সিনেমা করতে যখন আমি আসছি, তখন ঢাকায় যখন আসছি, তখন আসলে আমাদের যারা বন্ধুবান্ধব এই মুহূর্তে সবাই খুবই প্রমিনেন্ট, যেমন নুর আলম আতিক, ওয়াহিদ তারেক, অথবা অমিতাভ রেজা, কিংবা মাসুদ ফারুকী, যাই বলি, বা গিয়াসউদ্দিন সেলিম। সো আমাদের কেউ হয়তো 1 বছরের বড়, কেউ হয়তো 2 বছরের বড়, কেউ হয়তো 1 বছর, এরকম, কিন্তু আমরা একটা কমন পিপল ছিলাম। সম্ভবত প্রথম আর্টিস্ট লিটন দা যার সাথে আমার পরিচয় হয়, এবং ওই যে ওনার কাছ থেকে শিখতে শুরু করলাম, আমি এখনও শিখি। সো এই সবার মাথায় সিনেমার পোকা, এবং সবাই কিন্তু নানা কিছু ছেড়ে আসছে। হ্যাঁ, সো ফলে আমরা কিন্তু একটা ড্রাইভই নিতে চেষ্টা করছিলাম যে আসলে সিনেমাটা কোথায় নেওয়া যায়। তো ওই জায়গা থেকে আমরা যখন মানে নানা অ্যাঙ্গেলে, তখন এই যে আপনার এই জিনিসগুলো মাথায় ঢুকছে যে সিনেমা বানাতে টাকা লাগে, শুধু ভাবনা দিয়ে হয় না। হ্যাঁ, এবং তখন আসলে 35 মিলিমিটারের যুগ, সো ক্যামেরা অনলি ফর ধরেন এফডিসিতে আসছে। ছোট্ট একটা ফিল্ম বানিয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, যেটা আইসিইউ, সেটা ইতিমধ্যে আমাদের 16টা ফেস্টিভ্যালে গিয়েছে, 16টা ফেস্টিভ্যালে সিলেকশন পেয়েছে, এখান থেকে 3টা আবার উইনারও হয়েছে। সেটাতে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে উইনার হয়েছে, সিঙ্গাপুরে উইনার হয়েছে, ভুটানে উইনার হয়েছে। তো এই যে অ্যাচিভমেন্ট, একজন মানে প্রথম ইয়েতেই বাজিমাত বলবো, সেটা আসলে ওই সমস্ত কিছু জানার যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটার মধ্যে ছিল বলেই হয়তো বা করতে পেরেছে। তো তখন আমি আসলে ওই সময় আমি শুরু করলাম, আচ্ছা ঠিক আছে, আমার তো আসলে আমার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি বলতে আমার বাবা মা, আমার সব কিছু, আমি বড় ছেলে, আমার একটা দায়িত্ব আছে। তখন আমি আসলে ওখান থেকে ইন্টেরিয়র শুরু করলাম ঢাকায়, এবং তখন আমি মোবিল যমুনার মতো কোম্পানির ইন্টেরিয়র করেছি, এবং বিদেশি প্রায় 5টায় আমরা আসলে অনেকেই বাংলাদেশের অডিও ভিজুয়াল, অনেকেই, অমিতাভের একটা অফিস ছিল ডলফিন গলিতে, ওখানে আমরা আসলে ঘুমাতাম সবাই, কারো আলাদা বাসা নাই। সো তারপরে আমি ওখান থেকে আস্তে আস্তে আলাদা বাসা নিলাম, অ্যান্ড আমরা আসলে শুরু করলাম একটু করে। তখন আমরা কি করব, তখন আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত হলো, ওকে, তখন টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো ঢুকলো বাংলাদেশে। তো তখন আমরা আসলে বিজ্ঞাপন বানাতে শুরু করলাম 35 মিলিমিটারে। এবং তখন আমি এটা, যেহেতু সবাই ডিরেক্টর, তখন আমি বললাম যে আমি, সবাই ডিরেকশন করলে বাকি কাজ কে করবে? তখন আমি আসলে একটা প্রফেশন নিলাম যে প্রোডাকশন ডিজাইন। সো ওই প্রোডাকশন ডিজাইন আমি আসলে 3-4 বছর করেছি। এবং ইন্টারেস্টিংলি আমার সাথে ধরেন যারা কাজ করেছে ওইটা আমার টিমে, তাদের আর্ট ডিরেক্টর হিসেবে যারা কাজ করেছে, বা কস্টিউমে যারা কাজ করেছে, বা মেকআপে যারা কাজ করেছে, ওরা এখন বাংলাদেশে সবাই হিরো। মানে কোনোতে ধরেন এরা 2-3বার করে জাতীয় পুরস্কার পেয়ে গেছে আর্ট ডিরেকশনে, এরকম। বাট আমার খুব ভালো লাগে, আমি ওই কাজটা কন্টিনিউ করিনি, কারণ আমার কাজই ছিল হচ্ছে একটা গ্রুপ অফ পিপলকে তৈরি করে দেওয়া। যে কোনো ক্রিয়েটিভ কি চিন্তা হইলে আমি লিটন করার কথা আগে ভাবি, যে লিটনকে একটু জিজ্ঞেস করি যে দোস্ত এটা এরকম করবো, এটা কীভাবে হইতে পারে, এটা এই জিনিসটা কেমন হইতে পারে। হ্যাঁ, সব কথা যে ওনার শুনি আমি তা না, কিন্তু প্রথমেই ওনাকে একবার জিজ্ঞেস করি, জানতে চাই যে এটা কিভাবে করা যেতে পারে, বা আমি তো এই কাজটা করলাম, তোমার কেমন লাগছে। আমার কোনো কিছু ডিজাইন করতে গেলে আমি প্রথমে ভাবি, আগে আমি ভাবতাম শুভ্রসূর্য হাজারের কথা, এখন আমি লিটন করার কথা ভাবি, যে আমি কোনো এক্সিবিশন করব, আমার ডিজাইনটা কেমন হবে, সেটা লিটন করলে আমি আনন্দিত হই। তবে আমি বারবারই ওকে বলি যে প্রচার করতে হবে, তুমি যে এই জিনিসটা পারো এটা তো জানাতে হবে লোকজনকে, তাহলে তো তোমাকে চিনবে। এবং তুমি যে এই যেমন পোস্টার ডিজাইন করে, অনেকেই জানে না, এত ভালো ভালো, যেমন শনিবার বিকেলের পোস্টার ডিজাইনও কিন্তু ওর করা, মানুষের বাগান, তারপরে আজব কারখানা, অনেক দুর্দান্ত পোস্টার ডিজাইন আছে। তো এই যে ও এত ভালো কাজ করে, কিন্তু মাচ পিপল বা অনেকেই আসলে জানে না। কো ডিরেকশনে কাজ করেছি, বিশেষ করে নুর আলম আতিকের সাথে আমি অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে লাস্ট ছবি হচ্ছে লাল মোরগের ছুটি, ডুবসাঁতার দিয়ে শুরু হয়েছিল আমাদের জার্নি। সো ডুবসাঁতারে আমরা, ডুবসাঁতার বেসিক্যালি ধরুন আমি, জয়া আহসান, নুর আলম আতিক এবং রাশেদ জামান, আমাদের যে ডিওপি, আমাদের বন্ধু। সো আমাদের একটা অন্য জার্নি ছিল এটা, আমরা অনেক অন্যরকম একটা ড্রাইভ দিয়েছিলাম। আর্টিস্টদের মধ্যে তো ঈর্ষা খুবই সুলভ, সাধারণ। আমি মনে করি যে এটা
জরুরিও বটে। এখন লিটন করের ক্ষেত্রে আমার যে ঈর্ষা ওটা একটু আলাদা ধরনের আর কি। বিয়ের পর অনেক দিন ও ছবি আঁকতো না। আমি চারুকলায় পড়তে চেয়েছিলাম, পড়া হয়নি। আমি ভর্তি পরীক্ষার জন্য কোচিং করেছিলাম অনিমেষদের সাথে। তো সামহাও আমার চারুকলায় পড়া হয়নি, আমি ড্রামাটিক্সে পড়েছি। তো সেই জায়গা থেকে আমার আসলে চারুকলার প্রতি মানে চিত্রশিল্পীদের প্রতি একটা দুর্বলতা ছিল। তারপর যখন ওর সঙ্গে আমার পরিচয় হয় এবং যখন আমি জানতে পারি যে সে একজন চিত্রশিল্পী, তখন আমি মানে আমার ওই প্রেমটা একটু বেড়ে গিয়েছিল। ইন্টারেস্টিংলি আমি আসলে পেন্টিংয়ে ফেরত আসলাম হচ্ছে 2022-এ, মানে আবারও যখন কোভিড টাইম আসলো। 15-20 বছর পরে বোধহয় আবার পেন্টিংস করছে, তারপরে এত দুর্দান্ত দুর্দান্ত পেন্টিংস। কিন্তু আমি সব জায়গায় আসলে আমি পেন্টিংসকেই হাইলাইট করতে চেয়েছি, কারণ পেন্টিংসের মধ্যেই সব আছে। কারণ আসলে অডিও ভিজুয়ালের শুরুটাই তো আসলে পেন্টিংস দিয়ে। সো ফলে আপনি এটা যদি আজকে যে ক্যামেরায় আমরা কথা বলছি, এই ক্যামেরাও তো আসলে পেন্টিংস থেকে আবিষ্কার হয়েছে। এবং এখনও ধরেন আমরা যখন কোনো সিনেমা করতে যাই, যখন আমরা আসলে লুক অ্যান্ড ফিল ডিজাইন করি, তখন কিন্তু আমরা পেন্টিংয়ের রেফারেন্সই দিই। কারণ রেমবার্ন যে আলো জ্বালছে বা গগা যে ছবি আঁকছে, ওইখানেই আসলে সমস্ত ব্লকিং অ্যান্ড সব কিছুই। পরিচর্যা বা চর্চা না থাকলে, আমরা যেটা বলি চর্চা না থাকলে তো আসলে সেই জিনিসটা ভোতা হয়ে যায়। কিন্তু ওর এখনও তুলির ধার অসাধারণ। আমি আসলে ক্যানভাসে আঁকি নেই গত প্রায় 27-28 বছর, কিন্তু আমি প্রতিদিনই আঁকছি আসলে দেয়ালে, মনে, কিংবা চারুকলায় যখন পড়ি তখন থেকে আলপনা করতে শুরু করছি। 89 থেকে এখনও প্রতি বছর আমি এটা করি। এটা আমার পার্সোনাল উদ্যোগেই করি। এটা আমি যে অঞ্চলেই থাকি, আমি উত্তরায় থাকি, আমি একসময় বসুন্ধরায় থাকতাম। বসুন্ধরায় কোনো কিছু করা নিষেধ, কারণ ওদের সোসাইটির স্ট্রাকচার অনেক কঠিন, কিন্তু আমি অনেক করছি এবং ওরা আমাকে সিকিউরিটিরা এসে আমাকে বাধা দিচ্ছে, আমি বাধা মানি নাই। হ্যাঁ, তারপর আমি যখন রাস্তায় করতে শুরু করছি অনেক লোক জমা হয়ে গেছে। তো এরকম আমি উত্তরায় করেছি এবং এটা একটা সময় ধরেন এটাতে উত্তরার লোকজন অনেক, মানে রাতে 3টা-4টা পর্যন্ত এটা চলতো। এবং আমাদের ধরেন মিডিয়া লাইনের মানে মোশাররফ করিম থেকে শুরু করে আসে না এরকম কেউ নাই, মানে সবাই আলপনা করতে আসে প্রতি বছর। এটা প্রতি বছরই করি আমি রাস্তায়, বাট এটা কোনো অর্গানাইজেশনের নামে না, আমি জাস্ট উদ্যোগটা নিই। তো ওই এক্সপিরিয়েন্সটা আমাদের ধরেন বন্ধ হয়ে গেল বিকজ অফ কোভিড। পরে আমার একটা সময় দেখা গেল যে আমি ফিল করতে শুরু করলাম যে আমাদের যে নিজস্ব আড্ডাবাজিগুলো ছিল সেগুলো আর হচ্ছে না। ফলে তখন আমার কাছে মনে হলো যে আমি যেমন কলকাতার কফি হাউস, এটা আমার কাছে খুবই অদ্ভুত কনসেপ্ট। কারণ একটা সময় কলকাতার কফি হাউস না থাকলে আমার মনে হয় বাংলার সংস্কৃতিতে আরেক রকম হতো। তো তখন আমার মাথায় আসলো যে ওকে, আমাদের আসলে একটা নিজস্ব স্পেস দরকার যেখানে আমরা আসলে নিজেরা প্রতিদিন আসবো। ওর যে রেস্টুরেন্টটা ছিল ওটা এখন নাই, ওইটা ছিল হচ্ছে উইন্ড ব্লোজ নামে একটা এক্সিবিশন ছিল, যেখানে আমি নিজেও এক্সিবিশন করেছি। এবং আমি ওই জায়গাটা দেখে মুগ্ধ হয়েছি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট কীভাবে হয়, এত সুন্দর ডিজাইন কীভাবে হয়। সো ওই ক্যাফেটার মূল উদ্দেশ্য ছিল বেসিক্যালি এখানে ধরেন আমাদের পেন্টিং এক্সিবিশন হতো এই ক্যাফেতে, গান হতো। গান মানে হচ্ছে যে যারা আসলে কখনোই কোথাও চ্যানেলে বা কোনো জায়গায় প্রোগ্রাম করে নাই কিন্তু গান লেখে, গান গায়, তারা কোথাও হাইলাইট হতে চায় না, সেরকম লোকজনরা এসে গান করতো। ওখানে আমরা থিয়েটার শো করতাম। এখানে জামিল আহমেদ স্যার ওনার বিস্ময়কর সব কিছু নিয়ে এসেছিলেন, উনি ওখানে শো করেছেন। তো বেসিক্যালি আমার আইডিয়া ছিল এটা হাব করা একটা। উত্তরায় আসলে কোনো রকমের কালচারাল অ্যাক্টিভিটিস হয় না, তো আমাদের এটা প্রায় 2,500 স্কোয়ার ফিটের একটা জায়গা ছিল। আমার সাথে আমার 2 ছোটোবেলার বন্ধু পার্টনার ছিল, একজন মোর্শেদ আর একজন আনোয়ার। তো ওই কোভিডের ওই টাইমটায় আমি আসলে ক্যাফেটা বন্ধ করে দিলাম। তো ওই সময় আমি আবার পেন্টিং করতে শুরু করলাম। মাঝখানে আমি ধরেন কিছু ক্যানভাস বানিয়েছিলাম সিনেমা স্কোপে, যে আমি যেহেতু সবসময় আমার মাথায় সিনেমাটা আসে। তো ওই ক্যানভাসগুলো আমার সাথে 3টা বাসা বদল করেছে, সাদা ক্যানভাস, মানে 15-16 বছর ধরে আমার সাথে ট্রাভেল করছে, কিন্তু ওইগুলো গায়ে কোনো দাগ পড়ে নেই। তো ইন্টারেস্টিংলি যখন ওই কোভিড টাইমটা আসলো তখন আমার মনে হলো আচ্ছা এখন আসলে আমার নিজের কাছে ফেরত যাওয়া দরকার। তো ওই টাইমে আমি ছবি আঁকবো, অ্যান্ড দেন ওই সময় দেখা গেলো যে আমার বাসায় কোনো রং তুলি কিছুই নেই, শুধু ক্যানভাসগুলো আছে। অ্যান্ড আমার মেয়ের ক্রেয়ন, মানে যে পেস্টেল, যেটা অয়েল পেস্টেল, ওইটা দিয়ে আমি আসলে ছবি আঁকতে শুরু করলাম। তো তখন আসলে ওইরকম ছবি টবি, ও সুষমা যেহেতু আছে, ও এর ছবি তুলে ফেসবুকে দিল, সব বন্ধুরা খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। বৈপরীত্যর থেকে আমাদের মিলটা অনেক বেশি। মিলটা না হলে আসলে 19 বছর একই ছাদের নিচে থাকাটা একটু ডিফিকাল্ট। আর আমার আসলে অভিনেত্রী হওয়ার পিছনে তার অবদান অনেক বেশি।
যদিও আমি থিয়েটার থেকে পড়েছি, মানে জাহাঙ্গীরনগরের নাটক ও নাট্যতত্ত্ব থেকে পড়েছি, আমি এখনও থিয়েটার করি, দেশ নাটকের সঙ্গে সংযুক্ত আছি। শুরুটা আমার হয়েছিল অনেক আগে, কিন্তু ওর সঙ্গে মানে পরিচয় হওয়ার পরে আমার আসলে মিডিয়াতে বিচরণ এবং এই যে সুষমা হয়ে ওঠা, সেটার পেছনে ডেফিনেটলি লিটন করের অবদান আছে। তো সুষমা আমাকে হঠাৎ করে, এটা পুরোটাই সুষমার ক্রেডিট, ও হঠাৎ করে বললো যে সারা জীবন বলো সিনেমা করবা, তো এখন তো আমরা সবাই বাসায় বসা, চলো। আমার ছোটো ভাই, এটা ইনফরমেশন, ওর নাম গৌতম কর, ও এখন রেগুলার আর্ট ডিরেক্টর, ও আমার সাথেই শুরুর দিকে কাজ করতো, সো এখন অনেক বিজি আর্ট ডিরেক্টর, তো আমরা একই বাসাতে থাকি। তো ও আছে, তখন সুষমা আমাকে বললো যে গৌতম আছে, আমি আছি, তোমার আর্ট ডিরেক্টর প্রেজেন্স, তোমার আর্টিস্ট প্রেজেন্স, তুমি আসো, তা আর কী লাগবে, আর তো কিছু লাগবে না, চলো আমরা শুটিং করি। তো ওই সময় আমি সুষমার ওই কথাটা শুনে আমি বেশ 4-5 দিন ভেবে টেমে আমি একটা স্ক্রিপ্ট লিখলাম শর্ট ফিল্মের, যেহেতু আসলে শর্ট ফিল্মই করতে হবে, কারণ অনেক কিছু নাই। তো তারপরে ওইটা দিয়ে আমরা শুটিং করলাম, এবং আমাদের কাছে কোনো লাইট নেই, কিছু নাই, আমরা লিটারেলি একদম টাংস্টেন ভাল্ব কিনে এনে উত্তরখান থেকে আমার ক্যাফের একটা ছেলেকে দিয়ে দেন আমরা লাইট বানালাম, আমি আর আমার ছোটো ভাই মিলে। সো ওইভাবে, এবং এটার পুরোটার অ্যাক্টর হচ্ছে সুষমা একলা, এবং এটা সাইলেন্স ছবি। সো এটার নাম বেসিক্যালি আইসিইউ মানে হচ্ছে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আরটা হচ্ছে আইসিইউ হচ্ছে আমি ইন্টেনসিভ কেয়ারে আছি। এটার বেসিক্যালি গ্লোবাল পলিটিক্সের গল্প। সো সিনেমার পোস্টারটাও আমি আসলে করতে শুরু করেছিলাম ওইটা হঠাৎ করে, যে এটা একটু আগেই, যে তখন আসলে নাটকেরও পোস্টার হতো না, মানে টেলিভিশন যেসব নাটক যেত সেগুলোরও পোস্টার হতো না। তো ওইটা এখানে একটা অমিতাভ রেজার এক ধরনের ইনফ্লুয়েন্স আছে আমাকে। সো ও একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বলল 6টা টেলিভিশন ড্রামা বানাচ্ছে, যেটা ছোটরা বানাচ্ছে, মানে শাওকি, নুহাস হুমায়ুন, হ্যাঁ, এরকম যারা আছে, এরকম 6টা ছবি বানাবে, এগুলো বিশেষ শর্ট ফিল্ম। সো এগুলো আসলে টেলিভিশনে যাবে। তো ওই টোটাল প্রোগ্রামটার নাম ছিল হচ্ছে অস্থির সময় স্বস্তির গল্প। সো ওইটা অমিতাভ আমাকে একদিন ফোন করে বললো, লিটনদা চলো এটা ক্যাম্পেইন ডিজাইন করো। তো ইন্টারেস্টিংলি আমি ওই জার্নিটা করলাম। সবচেয়ে বলবো লিটন কর যদিও আমার হাজব্যান্ড, কিন্তু লিটন কর সবার আগে আমার বন্ধু। আমি একটু আগেও বলেছি যে প্রত্যেক মানুষ ক্রিয়েটিভ। সো প্রত্যেক মানুষের ক্রিয়েটিভিটিগুলো যদি আমরা আসলে এনক্যাশ করতে পারি, আমরা যদি একটা বক্সে রাখতে পারি, তাহলে আমার ধারণা আমরা একটা অদ্ভুত সুন্দর দেশ পাবো, যেটা আসলে আমরা এখন পর্যন্ত দেখিনি।